বন্ধুরা, দেশে করোনার সংক্রমণ ঝড়ের গতিতে বাড়ছে। প্রতিদিন নতুন মামলা 3 লাখের থেকেও বেশি আসছে। এরকম প্রতিকূল পরিস্থিতির মাঝে আরটিপিসিআর টেস্ট, যেটা কিনা করোনার সবচেয়ে ভরসাযোগ্য পরীক্ষা, সেটাকে নিয়েও এখন প্রশ্ন উঠছে। অনেক কোভিড-19 লক্ষণকারী রোগী আরটিপিসিআর টেস্ট করাতে আসছে, কিন্তু তাদের রিপোর্ট নেগেটিভ বেরোচ্ছে। বলা হচ্ছে তাদের মধ্যে হয়তো করোনার এমন কোনো ভ্যারিয়েন্ট রয়েছে যেটা কিনা আরটিপিসিআর টেস্টে ডিটেক্ট করা যাচ্ছে না। বাস্তবে কি এগুলোকে নিয়ে একরকম মজা হচ্ছে না? এখানেও কি কোনো সায়েন্টিফিক গাফিলতি রয়েছে, নাকি নেক্সাস কাজ করছে? আরটিপিসিআর টেস্ট, যেটা 1 বছর আগে এক্সিস্টও করতো না, কিছু মানুষ টেস্টের নামে এত পয়সা করে নেয় যা নিয়ে সত্যি কিছু বলার নেই। কাকে টেস্ট করাতে হবে? যখন আপনাকে রোগীকে সিগ্রিগেট করতে হবে তখন টেস্ট করাতে হবে। যখন করোনা এতটা ছড়ায়নি, যখন দেশে এন্ট্রি হওয়া মানুষদের আপনার রেস্ট্রিক্ট করা উচিত ছিল, দেশের বর্ডারগুলোকে সিল করা উচিত ছিল, আর তারপর বলা দরকার ছিল যারাই দেশের ভেতরে প্রবেশ করবে তারা টেস্ট না করিয়ে দেশে ঢুকতে পারবে না, তখন আরটিপিসিআর টেস্টের বেনিফিট ছিল। কন্ট্রাক্ট ট্রেসিং এ আরটিপিসিআর এর বেনিফিট ছিল। আর আজকাল কারোর গলায় খুসখুস করলেও চলে যায় টেস্ট করাতে। একটা তো এগুলো ওভার ইউজ অফ টেস্ট, যা সাধারণ মানুষের জন্য অ্যালাউ করে দেওয়া হয়েছে। কিছুদিন আগে গভর্নমেন্ট বলেছিল যতক্ষণ না ডাক্তার প্রেসক্রাইব করে স্ট্যাম্প মারছে ততক্ষণ কোনো টেস্ট করানো হবে না। আর আজ এটাকে ওপেন করে দেওয়া হয়েছে, আর প্রত্যেকটা ল্যাবে এটা অ্যাভেলেবেল রয়েছে। মানুষ ভয়ের চোটে টেস্ট করাচ্ছে, আর কিছু মানুষ পয়সা কামিয়েই যাচ্ছে। বন্ধ করুন আরটিপিসিআর টেস্ট করানো যতক্ষণ না ডাক্তার আপনাকে স্বয়ং বলছেন এর প্রয়োজন আছে। ধরুন একটা ফ্যামিলির কিচ্ছু ছিল না, তারা ঠিক করলো তারা সবাই মিলে টেস্ট করবে। টেস্ট করানোর পর 12 জনের মধ্যে 10 জন পজিটিভ বেরোলো আর 2 জন নেগেটিভ। ব্যাস, সবার কান্না আরম্ভ হয়ে গেল। যাদের নেগেটিভ বেরিয়েছে তারা এটা বলে কাঁদছে যে তারা কিভাবে বাঁচবে, আর যাদের পজিটিভ বেরিয়েছে তারা বলছে আমরা এখন কি করব। আর প্রবলেম কোথায় শুরু হয়? যেখানে তারা টেস্ট করায়। আর নেসেসারি টেস্ট করানো বন্ধ করুন। হ্যাঁ, এটা ঠিক যে করোনার যে নতুন ভাইরাস মিউটেট হয়েছে তা বহুবার আরটিপিসিআর টেস্টে ধরা পড়েনি। 10 জনের মধ্যে 8 জন পজিটিভ বেরোয়, 2টো ভুল রিপোর্ট আগেও আসতো। এখন বলা হচ্ছে 2টোর জায়গায় 3টে ভুল রিপোর্ট আসবে। তাই আপনি যদি টেস্ট করেন আর তার রিপোর্ট নেগেটিভ আসে, তবে 30% চান্স রয়েছে যে আপনি পজিটিভ, যেটা টেস্টে হয়তো ধরা পড়েনি। এর জন্য টেস্টের মাহাত্ম্যটা বুঝুন, কখন টেস্ট করাতে হবে। এই টেস্ট ব্লাড সুগার, ব্লাড প্রেশার, টাইফয়েড টেস্ট করানোর মতো টেস্ট নয়। এই টেস্টের সিগনিফিকেন্স হওয়া উচিত, শুধু রিপোর্ট নয়। রিপোর্ট আপনার ঘরে মোবাইলেই চলে আসে, আর আপনি পজিটিভ হলে প্যানিক ছড়িয়ে যায়। তাই আপনারা ডাক্তারের সাজেশন ছাড়া টেস্ট করাবেন না। আরও একটা প্রশ্ন উঠে আসছে, ভিন্ন ভিন্ন অসুখের রোগীদের ওপর করোনা কেমন প্রভাব ফেলছে। দেখুন, করোনা আপনার ফুসফুসে অ্যাটাক করে। কখন করে? যখন আপনার প্রথমবার জ্বর আসে, আর ওই জ্বর কিছুতেই কমতে চায় না। আর এটাই সেই টাইম যখন করোনা আপনার ফুসফুসকে ড্যামেজ করে। ফুসফুসের মধ্যে 25টা সেগমেন্ট থাকে। অ্যাজ ফর এক্সাম্পল, ধরুন আপনার ফুসফুসের 20টা সেগমেন্টই নষ্ট করে দিয়েছে করোনা, আর আপনি 5টা সেগমেন্টের মাধ্যমে অক্সিজেন নিচ্ছেন। ফলে শরীরে অক্সিজেনের সাপ্লাই কমে যায়, আর সেটাকে কম্পেনসেট করার জন্য আমাদের হার্ট দ্রুত ব্লাড সাপ্লাই করে। অর্থাৎ কম্পেনসেট করার জন্য আপনার হার্ট জোরে জোরে কাজ করতে থাকে, কারণ অক্সিজেনেশন ভালো মতো হচ্ছে না, অক্সিজেন কম রয়েছে। তাই বেশি মাত্রায় রক্ত সরবরাহের জন্য হার্টবিট বেড়ে যায়। তখন সেই রোগীরা বলে আমাদের হার্টবিট বেড়ে গেছে, ভীষণ ভয় লাগছে, আর আমাদের প্যালপিটেশন হচ্ছে। তো এটা তো গেল হার্টের ওপর ট্রেস। সেটা ছাড়া আপনাকে যে মেডিসিন দেওয়া হয়, স্টেরয়েড দেওয়া হয় এর থেকে বাঁচার জন্য, যার ফলে সুগার চেঞ্জ হয়ে যায়, বিপি পাল্টে যায়। কিডনির ওপরেও ট্রেস পড়ে। যাদের ইমিউনিটি কম হয় তারা এর সঙ্গে লড়তেই পারে না। যারা স্টেরয়েডের ওপর রয়েছে বা কিডনির ট্রান্সপ্লান্ট পেশেন্ট, স্ট্রোকের পেশেন্ট, ডায়াবেটিক পেশেন্ট, তারা লড়তেই পারে না এই পরিস্থিতির সাথে। আর লড়তে না পারার কারণে করোনা দ্রুত আপনার ওপর ভারী পড়ে। এখন আপনারা দেখতেও পাচ্ছেন বাচ্চাদেরও করোনা হচ্ছে, ইয়াং মানুষেরও করোনা হচ্ছে, কিন্তু তাদের জ্বর কাশি হয়ে ঠিক হয়ে যাচ্ছে। করোনার জীবনকাল 14 দিনের, আর আপনার জীবন 60-70 বছরের। আপনি করোনার সাথে যে কোনো মুহূর্তে জিতে যাবেন, কিন্তু সমস্যাটা কোথায়? আপনাকে ওই 14টা দিন বেঁচে থাকতে হবে। কোনো চিন্তা না করে ভালো খাদ্য খেয়ে ভালোভাবে রেস্ট নিয়ে আপনি এর সাথে বেটার লড়তে পারবেন। কিরকম খাওয়া দাওয়ার, কেমন লাইফস্টাইলের মাধ্যমে করোনার হাত থেকে বাঁচা যাবে? যদি খাওয়ার কথা বলা হয়, তবে ফুড প্রেফারেন্স বিভিন্ন মানুষের বিভিন্ন হয়।
আপনাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে দিচ্ছি। রোগী হাসপাতালে আইসিইউর ভেতরে 20 দিন থাকলো, তার ওজন কমেই যায়, কখনো বাড়ে না, হাত পা শুকিয়ে যায়, ফুলে যায়। ডাক্তাররা বলেন তাদের প্রোটিনের কমতি রয়েছে, ভিটামিনের কমতি রয়েছে। ডাক্তাররা দুনিয়ার সব থেকে ভালো ভিটামিন টিউবের মাধ্যমে নাকের মধ্যে দিয়ে দেয়, যা অনেক সময় 1000 টাকা কিলোও হয়। ডাক্তাররা ভিটামিনের ইনজেকশন দেয়, কিন্তু রোগীরা কখনোই এর ফলে ইমপ্রুভ করতে পারে না। ওই রোগী যখন ডিসচার্জ হয়ে বাড়ি চলে যায় আর বাড়ি গিয়ে ঘরের খাবার খায়, তখন তার রিকভারি 10 দিনে এমন হয়ে যায় যেন কোনো ম্যাজিক হলো তার সাথে। ব্যাপারটা এটা নয় যে খাদ্যে কতটা ভিটামিন রয়েছে। আমাদের সব মানুষের কাছে খাবার জন্য যে তরতাজা শাকসবজি, ফলমূল আর ডালচাল রয়েছে, সেগুলোই দুনিয়ার সবচেয়ে ভালো ভিটামিন। কোনো ভিটামিনের ট্যাবলেট খেলেও আপনার ইমিউনিটি বাড়বে না, আর আপনি করোনার থেকে বাঁচবেন না। আপনাকে বাঁচার জন্য আপনার যেটা পছন্দ, আপনার কালচারে যে খাদ্য রয়েছে, সেটা আপনাকে সব থেকে ভালো ইমিউনিটি দেবে। তাই খাওয়া বন্ধ করবেন না, চেষ্টা করবেন যাতে কখনোই শরীরে লিকুইডের মাত্রা কম না হয়। এমনটাও দেখা গেছে যারা হেলদি ছিল, যারা রোজ এক্সারসাইজ করতো, এক্সারসাইজের মানে এটা নয় যারা জিম যায়, এক্সারসাইজ মানে যারা পরিশ্রম করে, যারা খাবার খিদে পেলেই খায়, সারাদিন কাজ করে, মানে সবসময় অ্যাক্টিভ থাকে। যারা বিছানায় পড়ে থাকে তারা করোনার থেকে বাঁচতে পারছে না। যারা সারাদিন অ্যাক্টিভ থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোটাছুটি করে, জিমে যাওয়ার সময়ও পায় না, তাহলেও চলবে। এর জন্য সমস্ত বৃদ্ধ মানুষদের উচিত খাবার খাওয়ার পর 8 ঘন্টা রেস্ট নিয়ে হাঁটাচলা করা। যারা অ্যাক্টিভলি কাজ করছে, নিজের কাজ নিজে করছে, তাদের করোনা কিচ্ছু করতে পারবে না। ভ্যাকসিনকে নিয়ে অসুস্থ মানুষদের মধ্যে প্রচন্ড ভয় রয়েছে। তারা ভাবছে ভ্যাকসিন নিলে কি না কি হয়ে যাবে, এক্ষেত্রে কি করণীয়? সরকারের কাছে একটা সময় 130 কোটি মানুষকে দেওয়ার জন্য না ভ্যাকসিন তৈরি হবে, আর না তো ভ্যাকসিন এত তাড়াতাড়ি অ্যাভেলেবেল হবে। অসংখ্য ধন্যবাদ সেই সকল ডাক্তার, সায়েন্টিস্টদের যারা এত বেশি ভ্যাকসিন ডোজ বানানোর সাহস দেখিয়েছে আর এখনো বানিয়েও যাচ্ছে। মনে করুন আপনার সামনে 3 জন ব্যক্তি রয়েছে, আপনার কাছে একটাই ভ্যাকসিন আছে, তাহলে সেই ভ্যাকসিন আপনি কাকে দেবেন? যার করোনা হওয়ার সবচেয়ে বেশি চান্স রয়েছে তাকেই দেবেন। তো প্রথমে কাদের দেওয়া হয়? ফ্রন্টলাইন ওয়ারিয়ারদের দেওয়া হয়। যে সমস্ত ডাক্তাররা ছিল, নার্সরা ছিল, স্বাস্থ্যকর্মীরা ছিল, পুলিশরা ছিল, তাদের দেওয়া হয়। তাছাড়া আর কাউকে দেওয়া হয় না, সে বৃদ্ধ হোক বা বাচ্চা। দ্বিতীয়বার কাদের দেওয়া হয়? 60 বছরের ওপরে যে বৃদ্ধরা রয়েছে তাদের, কারণ তাদের করোনা হলে তারা এর সাথে লড়তে পারবে না। কিডনির পেশেন্ট, যাদের ডায়ালিসিস চলছে, তাদের দেবে। ব্রেন স্ট্রোকের পেশেন্ট, হার্ট অ্যাটাকের পেশেন্ট, বাইপাসের পেশেন্ট, ইনফেকশনের পেশেন্ট, যারা আগে থেকেই কমজোর রয়েছে সেই সমস্ত পেশেন্ট, বা 45 বছরের ওপরের পেশেন্ট যাদের স্টেরয়েড চলছে, অর্থাৎ সেই সমস্ত ব্যক্তি যাদের করোনায় সবচেয়ে বেশি বিপদ রয়েছে, তাদের সেকেন্ড ফেজে ভ্যাকসিন দেওয়া হয়েছে। তৃতীয় ফেজে কাদের দেওয়া হবে? বাকি সমস্ত মানুষ, আমাদের মতো ইয়াং পপুলেশন, যাদের করোনা হলেও বিপদ কম রয়েছে, তাদের আমরা আজও ভ্যাকসিন দিতে পারছি না, কারণ ভ্যাকসিনের শর্টেজ রয়েছে। তখন সবাইকে ভ্যাকসিনেট করা হবে। আর একটা ভুল শব্দ ব্যবহার করা হয় যে ভ্যাকসিনের সাইড এফেক্ট কি রয়েছে। মানুষরা বলছে ভ্যাকসিনের সাইড এফেক্ট জ্বর আর বমি, ভুল বলছে। এগুলো ভ্যাকসিনের সাইড এফেক্ট না, বরং এফেক্ট। মনে করুন যখন ছোট বাচ্চাদের পোলিও ড্রপ বা টিপিটি টিকা দিতে নিয়ে যাওয়া হয়, তখন তাদের একদিন জ্বর আসে, বমি হয়, তারা কাঁদে। কেন? কারণ ভ্যাকসিন একটা মৃত ভাইরাস, যেটাকে আপনার শরীরে প্রবেশ করানো হয়। আর যদি আপনার শরীরে কোনো প্রতিক্রিয়াই না হয়, তবে সেই ভ্যাকসিনই এফেক্টিভ নয়। যদি আপনার জ্বর আসে, তবে সেটা ভ্যাকসিনের সাইড এফেক্ট নয়, ওটা হলো ভ্যাকসিনের এফেক্ট। যদি ভ্যাকসিন নেওয়ার পর সামান্য জ্বর বা অন্য কোনো প্রতিক্রিয়া হয়, তবে খুশি হন, এটা ভেবে যে ভ্যাকসিন আপনার শরীরে এফেক্টিভলি কাজ করছে। শরীরের ভেতরে কিছু তো প্রবেশ করেছে, যেটা পরবর্তী সময়ে আমাদের করোনার থেকে প্রোটেক্ট করবে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনার সকল পরিজনদের শেয়ার করুন। ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আপনাদের প্রতিটা মন্তব্য আমাদের কাছে অনুপ্রেরণা। এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।